প্রিয় দর্শক, বৈশাখী টিভির ঈদের বিশেষ অনুষ্ঠান উত্তরসূরিতে আপনাদেরকে আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো বিরতির পর আমরা যে গল্পটা শুনছিলাম বিরতির আগে সেটা শুনতে চাইবো। সুব্রত দা বলছি। ছবিটার নাম ছিল হুমকিম, পরিচালক ছিলেন শামসুদ্দিন আহমেদ টগর। তো আমার ফার্স্ট শটটাই হচ্ছে আমি ওনার গ্রামে, আমি পুলিশ অফিসার হয়ে এসেছি, আমার প্রথম পোস্টিং। এসেই ডাক দিব, মাসুদ, সেলিম তুই, এসে আমি পারভেজ ভাইকে বলে নিয়ে আমি এটা পুরোটা সার্কেলটা ঘুরবো। আচ্ছা, আমি মনিটর করি এসে মানে আর শট হয় না। মানে এত বড় আর্টিস্ট ভাই, তো সেটা না, আর্টিস্টের ওজন আমার কাছে মনে হচ্ছে অনেক। মানুষ না যে আমি ওনাকে তুলবো, আমি ওনাকে তুই করে বলবো, আমি ওনার ছবি দেখে দেখে এত ফ্যান হয়েছি, এত কিছু, আমি এখন কীভাবে কী করি, আমি করতেই পারছিলাম না, বারবার শর্ট এনজি, বারবার শর্ট এনজি। তখন তো আর 35 ফিল্ম, এখন না হলে ডিজিটাল হলে হয়তো মানতে পারতো ডিরেক্টর প্রডিউসার। একটা পর্যায়ে পারভেজ বললো যে টগর সাহেব অফ করেন, টগর বন্ধ করেন পরে। আমরা চলো, শুটিং করছিলাম আমরা পাগলা পপুলার স্টুডিওতে, সামনে একটা বড় পুকুর ছিল, চলো এখানে বসে আসি। তো উনি গেলাম, বললাম যে কোথায় ছিলে তুমি? আমি যে এই গত 10 দিন ছিলাম রাঙামাটিতে, এফ কবির চৌধুরী সাহেবের একটা ছবি পয়সা ওটা শুটিং করছিলাম। তো তোমাদের হিরোইনকে? আমি যে নতুন এসছে, নাম নাসরিন, আমাদের এক সময়কার পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে অনেক কথা বলে প্রায় ঘন্টাখানেক ওইখানে কাটার পরে তখন ভাইয়া বললো যে তুমি কি এবার শর্ট দিতে পারবে? ভাইয়া এখন মনে হয় পারবো। তাহলে চলো। আমার একেবারে কাঁধে এইভাবে হাত দিয়ে একেবারে খুব আমাকে আপন করে নিয়ে শর্টে আসলাম। টগর শর্ট নেন, লাইটার জ্বালাতে বলেন। তারপর আমার এক টেকে শর্টটা ওকে হয়ে গেল। এজন্যই বলা যে উনি যদি সেদিন আমাকে আপন করে না নিতেন, আমাকে যদি সেই সিকোয়েন্সটার জন্য তৈরি না করতেন, তাহলে আমি সেই শটটা সেভাবে দিতে পারতাম না, আর শটটা সেভাবে অত ডিরেক্টরের মনোভূত হতো না। আচ্ছা, একটা প্রশ্নে চলে আসি দুজনের জন্য, দিকি এবং মাসুর, আপনাদের দুজনকেই জিজ্ঞেস করব। বাবা, তোমার ক্ষেত্রে বাবা মা দুজনেই যখন বড় পর্দায় কাজ করছেন দেখতে হয়, গিয়ে দেখা হয়েছে আশা করি, তো ওই অনুভূতিটা কেমন হয় বড় পর্দায় গিয়ে দেখছেন তাদেরকে? I always thought my father was one of the greatest actors of this country. I love watching him. Which one was the first film that you have watched? আব্বুর হ্যাঁ, ভালোবাসার মূল্য কত। আম্মুর ওই ছবিতে একটা গান খুবই ভালো লাগতো, সো আমি কনস্ট্যান্টলি লাইক এই গানটা কোন ছবি থেকে এত মানে গাও কেন, তো ওই ছবিটা সার্চ করে বের করে দেখা হয়। And it was almost Shakespearean in its tragedy, so I loved it. Do you like singing? No, not at all. Okay, যদি সত্যি কথা বলতে হয় আজকে বলি, ফার্স্ট টাইম I love singing, কিন্তু আমি গান গাইতে একেবারে পারি না। আর আমি যদি গান গাওয়া শুরু করি, আব্বু আমাকে চুপ থাকতে বলে। না, এখানে একটু সঠিক বলনি বোধহয় তুমি, যে আমি প্রচন্ড গান পছন্দ করি। আমি গান সকালবেলা ঘুম থেকে উঠে গান শোনা শুরু করি, এবং রাত্রে যখন ঘুমোতে যাই তখন আমি গান শুনতে থাকি। এটা আমার অভ্যাস। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার টেপ রেকর্ডার পিছনে কিন্তু এখনো বাজতে থাকে হালকা গান সবসময় বাজতে থাকে। এবং তখন তো আমি হয়তো মনে ঘরের মধ্যে বসে আছি, মনের খুশিতে মনে হলো না পারি, কিন্তু গাইতে শুরু করলাম। হয়তো ছেলে আমার পাশে বসে আছে, তা পাশে বসে থাকার পরে কিছুক্ষণ পরে 1 মিনিট পরে কি বলো, তুমি বলবে না আমি বলে দেবো? আমি বলি, আব্বু আমি কি চলে যাব? মানে আমি যখন গান গাওয়া শুরু করি তখন বলে, আব্বু তুমি কি আমাকে চলে যেতে বলছো? আমি এখন সত্যি কথাটা বলে দিই, আসলে আমি জেলাস ছিলাম। আব্বু গান গেতে পারে, আমি পারি না, সেখানে আমার খারাপ লাগতো যে কেন তুমি এত সুন্দর গান গাচ্ছ আর আমি আর ভয়েস নাই। আমি সেই কারণে আমার রুম মানে আমি জাস্ট বলতাম, আব্বু তুমি বাজে গাও। আমি একটু পরে একটা প্রশ্ন করতাম, সেটা হচ্ছে যে বাবার কোন গুণটা আপনাকে খুব বেশি আকর্ষণ করে এবং আপনার হয়তো একটু রিগ্রেট আছে আপনার মধ্যে নাই, কিন্তু এখন বোধহয় আর সেই প্রশ্নটা করার প্রয়োজন হবে না। সো উই গট দ্য আনসার। বাট আমি ইনস্টেড একটা জিনিস বলতে পারবো, আব্বুর পজিটিভস আর টু মেনি টু কাউন্ট, বাট আই ক্যান সে ইজ ওয়ান নেগেটিভ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে যে আব্বু বাসায় মানে হি ডাজ নট লাইক গোয়িং আউট। আচ্ছা, তো আমি আর আমার আম্মু আমরা মানে I don't, he's like my best friend, so I like hanging out with him most of the time. Unfortunately, he does, like I said, he doesn't like going out, so আবু নিজেটা একটু কভার মারো। না
কভার করবো কেন? তুমি হোয়াট ইউ আর টেলিং দ্য রাইট থিং। thank you. এখন তুমি যেটা বলছো সেটার মধ্যে আমি ডিফেন্স আমাকে করতে পারি, টেনে নিয়ে ডিফেন্স যেতে করতে হবে। পারি সেই টাইমে, যে টাইমে যখন তোমার জন্ম হয়নি। তখন আমি সকাল 8টা থেকে শুরু করে রাত্র 10টা পর্যন্ত আমি শুটিং করতাম। ঠিক আছে, তো that's সেই different. সময় আমার বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা তো ছিল না। তখন আমি বছরে ডিসেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত দেশের বাইরে চলে যেতাম। বুঝতে এই 15 দিনের জন্য আমি বেড়াতাম, হইচই করতাম, যাই কিছু করতাম। তো বিয়ে করার পরে তুমি ঘরে আসার পরে ইউ বিকেম দ্য সেন্টার অফ মাই অ্যাট্রাকশন। ঠিক আছে, that's তার fine. পরবর্তী পর্যায়ে And also- আমার আর বাইরের যে আনন্দ বা বাইরে যে আকর্ষণ, তার যে আমি বেশি আকর্ষণ খুঁজে পাই তখন আমি আমার ছেলের মধ্যে, আকর্ষণ বেশি খুঁজে পাই তখন Yeah, আমার but স্ত্রীর sometimes মধ্যে। coffee খেতে যেতে হয় আপু। হ্যাঁ, কফি খেতে সার্টেনলি তুমি অস্বীকার যদি করো তাহলে আমরা শুধু সঠিক করবে সপ্তাহে না। একবার যাই। গত 7 দিনের মধ্যে তুমি কয়বার গেছো? তুমি সেটা 6 বার বাসায় কফি এনেছো, বাইরে যাই নাই। দুইটা সেম থিং না আপু, না, বাইরে যেতে হবে। বাসায় আমার স্লিপিং আজকে পাজামাস যে কথাটা বলছে, আমি বৈশাখীতে বসেই কথাটা বলে যাচ্ছি যে 2 বছর বা 4 বছর পরে ওই কথাটা আর বলবে না এই কারণের জন্য, যদি ও। ফিল্মের হিরো হিসাবে আমার established তোমার হয়ে জন্য যায়। টাইম থাকবে না। না, ও, okay. না সেটা না। তাহলে কি? তখন সে ফিল করতে পারবে একটা জিনিস, স্বাভাবিকভাবে যেটা ফিল করা যায় সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা জায়গায় বসে থাকতে পারেন গিয়ে, যে আমি বসে আছি, ওয়েট করতেছি, লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই। বাট হোয়েন ইউ ফিল যে সামবডি ইজ লুকিং টু ইউ, 10 জন বা 20 জন লোক আপনাকে দেখছে, Okay, তখন এটা- কিন্তু আপনার খুব অস্বস্তি ফিল করবে। এটা maybe আপনি I এটা don't রেডিওতে understand. যেখানেই যান আপনি। এখন আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই, তখন রেস্টুরেন্টে যেটা হয়, তখন আমি খেতে নিলেও আমাকে আমার চোখের আড়ালে তাকিয়ে চিন্তা করতে হয় যে আরেকজন তো তাকিয়ে দেখছে যে সোহেলানা খাচ্ছে, খাবারটা ঠিক হচ্ছে কিভাবে কিনা, খাচ্ছে। খেছে। মানে এটা 2-1 সময় চোখে পড়ে গেছে, হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে তাকিয়ে আছে। তো এখন এই যে অস্বস্তিটা, এই অস্বস্তিটা একজন ফিল্ম স্টারের জন্য পাওনা, অনেক বড় পাওনা। আবার ঠিক সাথে সাথে কিছু পেতে হলে কিছু দিতে হয়। হ্যাঁ, এটা true, I এই guess. কিছুটা দিতে হয়েছে আমাকে। এই কারণের জন্য আমি ওই যে বললাম 15 দিনের জন্য দেশে বাইরে গেছি, কেউ আমাকে চেনে না। আই কুড এনজয় দ্য হোল ভালো থিং। লাগে মনে হয়। কিন্তু এইখানে ঢাকাতে 5টা কি 7টা জায়গা আছে যে জায়গায় আমি বসে চা বা কফি খাইলে পরে ওরা চিনে জানে, আচ্ছা ঠিক আছে মোটামুটি। কিন্তু এর বাইরে যখন যাই তখন আমি কফি খেতে নিলেও আমি জানি যে অন্তত 20 জোড়া চোখ আমাকে তাকিয়ে আছে। দেখছে। সেই মুহূর্তে বাসায় কফি আনা ছাড়া, কফি খেতে যখন শখ হবে তখন কফি আনা ছাড়া আমার দ্বিতীয় কোনো পথ থাকে না। তারপরেও তোমাকে বা তোমার মাকে নিয়ে আমি অন্তত সপ্তাহে, তুমি যেটা বলেছো, একদিন 2 দিন আমি যাই। 8টা 9টা একদিন হচ্ছে অ্যাভারেজ করে ধরে। ঠিক আচ্ছা, আছে, it's all. এবার দিঘির কাছে শুনি, বাবা মায়ের যখন চলচ্চিত্র কোনো একটা দেখতে গিয়েছো থিয়েটারে, সেই অনুভূতিটা কেমন হয়েছে? আসলে থিয়েটারে গিয়ে আমার বাবা মার একটি ছবি দেখা, কাবলিওয়ালা। আচ্ছা ওটা কিন্তু তখন অত কিছু একটা বুঝতাম না। আমি বুঝতে পেরেছি। গিয়ে শুধু তাকিয়ে দেখতাম, ঠিক আছে এটা একটা ছবি দেখছি, কিন্তু আমি যে ওখান থেকে কিছু শিখছি ওইটা তখন আর আমার বুঝার মানে ক্ষমতাও হয়নি। তো মা আমাকে সবসময় বলতো কিভাবে অভিনয় করতে হবে, ওই সেটেই শিখিয়ে দিত, বাসায় কোনোদিন আলাদাভাবে না। সেটে যেত, হায়েস্ট 5 মিনিটস লাগতো আমাকে শেখাতে, এত সুন্দর করে শিখাতো যে যার জন্য আজকে আমি দেখি। অবশ্যই। তো এখন আমি আম্মুর ছবিগুলো দেখে বুঝি যে আম্মু কিভাবে অভিনয় করতো, দেখি, এবং অনেক ভালো লাগে যে আমার আম্মু এত সুন্দর অভিনয় করতে, এবং এখন আমি ওখান থেকে অনেক কিছু শিখি। মাকে কি ইমিটেট করা হয়? কোনো একটা, ধরো কোনো একটা দৃশ্য দেখেছো মায়ের, সেই সিনটা নিয়ে ডায়লগগুলো নিজে নিজে বলা, ওরকম করা হয়? না, ভাবি যে আম্মু হলে কিভাবে বলতো, এভাবে বলতো, আচ্ছা এভাবেই তো বেশি ভালো লাগছে, তাহলে বলে ফেলি। তোমাকেও কয়েকদিন পরে এরকম রোমান্টিক ডায়লগ দিতে হবে, তো এখন থেকে সেই প্র্যাকটিসটা শুরু করে দাও তাহলে। আচ্ছা, একটা বিষয় আপনাদের ক্ষেত্রে, যেটা স্যারের আসল নাম আমরা যদি বলি, যেটা আপনি পরিচালক হিসেবে ব্যবহার করতেন, মাসুদ পারভেজ, সেখান থেকে আপনাকে আমরা সোহেল রানা হিসেবেই চিনি। আপনার ছেলের ক্ষেত্রে মাসরুর পারভেজ, এখন নায়কের চরিত্রের নামেও দেখা যাচ্ছে ইউল রায়ান। তো এই যে নামে পরিবর্তন নিয়ে আসা, এই ভাবনাটা সেই সময় আপনার মাঝে এলো কিভাবে, এবং এটাকে কিভাবে পোট্রে করতে চান? আমার নাম যখন পরিবর্তন হয় তখন আমি জানতাম না। আমার 5 জন বন্ধুর মধ্যে তখন চিত্রালী পত্রিকা ছিল, চিত্রালীর এডিটর ছিলেন প্রায়ত আহমেদ জামান চৌধুরী। সেই বলল যে অন্য কোনো চেকিং কোনো দরকার নেই, তুমি ছবির নায়ক, এবং আজকে থেকে তোমার নাম ডাইরেক্টর মাসুদ পারভেজ থাকুক, গিয়ে তুমি হিরো সোহেল রানা। এবং হি মেড মি সোহেল রানা। তারপরের দিন চিত্রালীতে খুলে দেখলাম যে সোহেল রানা হয়ে গেলাম। আচ্ছা,
ওই একইভাবে ওই যেখানে আমি যেমন জানতাম না যে আমার নামটা চেঞ্জ করে ফেলবো, জি। ওর ব্যাপারেও ঠিক একই অবস্থা হয়ে গেল যে আমরা কোনো ওই যে বললো একদিন আগেই মাত্র ডিসিশন হলো যে ও কাজ করবে। রায়ান নামটা আমার নিজের পছন্দ, আচ্ছা। আমার একটাই ছেলে, আমি ভেবেছিলাম যে আরেকটা ছেলে যদি হয় তাহলে ওর নাম রাখবো, ওর নাম হচ্ছে জিবরান, ওর নাম রাখবো রায়ান। ও বাহ, তো আচ্ছা তখন পরে বললাম যে তোর নাম রায়ান তো নাম রাখতে চাচ্ছিলাম, এখন তুই তোর ছেলের নাম রাখবি, তোর ছেলে যখন হবে তোর ছেলের নাম রাখবি রায়ান। তো এরপরে বলে যে ওটা দেরি আছে, পরের ব্যাপার। অনেক তো দেরি। আমি বললাম যে ঠিক আছে, তাহলে এখন ছবির মধ্যে তোর নাম রায়ান, আর রায়ান ইউল থাকবে, রায়ানের থেকে। ইউল রায়ান নাম। আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আমি একটু অনুমতি নিয়ে বিরতিটা নিয়ে নিই স্যার। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।